ওর হচ্ছে সার্কিট থিওরেমস। দুটো থিওরেম মেইনলি আমরা শিখবো, একটা হচ্ছে সুপারপজিশন আর একটা হচ্ছে থেভেনিনস নর্টন থিওরেম। সুপারপজিশন থিওরেমটা হচ্ছে, দেখো আমরা এগুলো পরে পড়বো। সুপারপজিশন থিওরেম 4.3, superposition principle states that the voltage across or current through an element in a linear circuit is the algebraic sum of the voltage across or current through the element due to each independent source acting alone. কি বুঝলাম বলো, একজন পড়ো, আরেকবার পড়ো। The superposition principle states that the voltage across or current through an element in a linear circuit, the algebraic sum of voltage across the element due to each independent source acting alone. আর কিচ্ছু বুঝিনি। Superposition principle states that the voltage across an element in a linear circuit. লিনিয়ার সার্কিট মানে হচ্ছে ধরো আমাদের এই যে রেজিস্টিভ সার্কিট গুলোই লিনিয়ার সার্কিট, শুধুমাত্র রেজিস্ট্যান্স আর ভোল্টেজ সোর্স আছে না সার্কিটে, যেমন এটা, এগুলো হচ্ছে লিনিয়ার প্রপার্টি। ভোল্টেজ কি লিনিয়ারলি বাড়ে, এক বাড়ালে কি কারেন্ট লিনিয়ারলি বাড়ে না? y equal to mx plus c, লিনিয়ার না? জি স্যার। জি স্যার। তাহলে বুঝে নাই গেল i ভার্সেস b লিনিয়ার, এগুলো লিনিয়ার সার্কিট। যদি সার্কিটটা লিনিয়ার হয় তাহলে এরকম একটা সার্কিটে ভোল্টেজ অ্যাক্রস এন এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্টের অ্যাক্রস যে ভোল্টেজটা তুমি মাপবা সেটা হবে algebraic sum of voltage across that element, voltages or current through that element due to each independent source acting alone. আর যদি একাধিক সোর্স থাকে, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্স, প্রত্যেকটার যে ইফেক্ট, প্রত্যেকটার ইফেক্টের যোগফল হবে কি ভোল্টেজ, টোটাল ভোল্টেজটা। মানে হচ্ছে ধরো দুইটা এলিমেন্ট আছে সার্কিটে, দুইটা সোর্স আছে। এক্সাম্পল 4.3 তে দেখো, মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে না, 6 ভোল্ট এন্ড 3 অ্যাম্পিয়ার। যদি দুটা সোর্স থাকে বা একের বেশি থাকে, তিনটাও থাকতে পারে, ভোল্টেজ অ্যাক্রস অ্যান এলিমেন্ট, এই ভি ভোল্টেজ অ্যাক্রস অ্যান এলিমেন্ট is the algebraic sum of voltage due to each independent source acting alone. যদি এ একা কাজ করে, এর অ্যাক্রসের যে ভোল্টেজটা পাবা ধরো V1 পাওয়া, এর অ্যাক্রসে এটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে এর অ্যাক্রসের ভোল্টেজ ধরো V1 পাইছো। আবার এটাকে রাখছো আরেকটা সোর্স অ্যাক্টিং অ্যালোন, মানে হচ্ছে একাই কাজ করবে, এ ধরো একাই কাজ করতেছে, এ অফ আছে, ওর জন্য ভোল্টেজ পাইলা V2 ধরো, তাহলে দুইটার অ্যালজেব্রিক সামটাই হবে এর অ্যাক্রসের ভোল্টেজ, ভিটা হবে V1 প্লাস V2। এটাই বোঝাচ্ছে যে ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং অ্যালোন, algebraic sum of voltages for each individual source acting alone. কারেন্টের ক্ষেত্রেও তাই, যদি কারেন্ট নির্ণয় করতে বলতো এখানে কোনো একটা জায়গায়, ধরো এই কারেন্টটা, ধরো এখানে তোমাকে বললো যে ফাইন্ড আই, তাহলে আই কারেন্টটা কি হবে, I1 প্লাস I2। I1 কি 6 ভোল্ট যদি একাই কাজ করে তার জন্য আমি পাবো I1, আর 3 অ্যাম্পিয়ার যদি একাই কাজ করে তার জন্য আমি পাবো I2। বুঝতে পেরেছো সুপারপজিশন থিওরেম? আবার আমি একটু রিপিট করেন। আবার আমি ব্যাক করতেছি। সুপারপজিশন প্রিন্সিপাল স্টেটস দ্যাট the voltage across or current through an element in a linear circuit, এটা হচ্ছে V অথবা I,
the algebraic sum of voltage across or across that element, ওই এলিমেন্টের across এর ভোল্টেজ প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য যে ভোল্টেজ সেগুলোর যোগফল হবে। V ইকুয়াল টু V1 প্লাস V2 অথবা I ইকুয়াল টু I1 প্লাস I2। এখানে I1 টা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স শুধু যদি অ্যাক্টিভ থাকে সেটার জন্য, I2 হচ্ছে যদি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিভ থাকে। তাহলে আমাদের এইটা হচ্ছে স্টেপস টু অ্যাপ্লাই সুপারপজিশন থিওরেম। প্রথমে কি করতে হবে স্টেপস? ফার্স্ট স্টেপ, টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস except one source. Find the output voltage due to that active source using nodal or mesh analysis. Already আমরা নোডাল মেশ অ্যানালাইসিস জানি। একটা সোর্স রেখে বাকি সবগুলোকে অফ করে দিতে হবে। এক্সাম্পল, দুটো সোর্স আছে, একটা সোর্সকে রাখবো, এটাকে অফ করবো। কিভাবে অফ করতে হবে? কারেন্ট সোর্স যদি অফ করতে চাও তাহলে সার্কিটকে ওপেন করতে হবে ওই জায়গাটায়, আর যদি ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে চাও বা সরাতে চাও ওই জায়গাটায় শর্ট করে দিতে হবে। এটা হচ্ছে নিয়ম, ডিঅ্যাক্টিভেট করার নিয়ম সোর্স। রিপিট স্টেপ 1 ফর ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস দা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে পরের স্টেপে কি করতে হবে? এইটাকে বাদ দিতে হবে আর এটাকে রাখতে হবে। এটার জন্য যে ভোল্টেজটা হবে সেটা ক্যালকুলেট করতে হবে। দুটো ভোল্টেজ যোগ করলেই অথবা দুটো কারেন্ট যোগ করলেই আমরা কি টোটাল কন্ট্রিবিউশন ফর ইচ সোর্সেস পেয়ে যাবো। তিনটা স্টেপ। তাহলে এক্সাম্পল 4.3 দেখো। 4.3 তে ফার্স্টে আমাদের করতে হবে 6 ভোল্ট অ্যাক্টিভ, 3 অ্যাম্পিয়ার ডিঅ্যাক্টিভ। সার্কিটটা কি দাঁড়াবে? এই জায়গাটা ওপেন হয়ে থাকবে এবং এটাকে বাদ দিতে হবে। ওপেন সার্কিট এটাকে বাদ ডিঅ্যাক্টিভেট করতে হবে, 3 অ্যাম্পিয়ারকে, শুধু একটা সোর্স থাকবে। তারপরে আমি এটার একটা ভোল্টেজটা নির্ণয় করবো। ভোল্টেজটা কিভাবে করবো? ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে করতে পারি, নোট করতে পারি, মেশ করতে পারি। বড় সার্কিট যদি থাকে, ছোট সার্কিট ভোল্টেজ ডিভাইডার দিয়েই হয়ে যাচ্ছে। যেটা পাবো সেটা হবে V1, মানে এই সোর্সের জন্য V1 পাবো। 4 ওহম ডিভাইড বাই এটা করলে V1 ক্যালকুলেট করতে পারবো সহজে। V1 আমি একটা ভ্যালু পাবো। এরপরে আমি এই সোর্সটাকে রাখবো, এই সোর্সটাকে ডিঅ্যাক্টিভ করবো 6 ভোল্টকে। 6 ভোল্টকে ডিঅ্যাক্টিভ করা মানে হচ্ছে এই জায়গাটা শর্ট করে দিব এবং এটাকে বাদ দিব। তাহলে এটাকে শর্ট করে দিলে কি হবে? কারেন্ট ডিভাইডার রুল দিয়ে তুমি এটা একটা কারেন্ট বের করতে পারবা, মানে এটা ভোল্টেজ বের করতে পারবা। তাহলে যে ভোল্টেজটা পাবা সেটা হবে কি? V2। V1 প্লাস V2 ইকুয়াল টু V। সুপারপজিশন পদ্ধতিতে তুমি ক্যালকুলেট করতে পারবে। বোঝা গেছে কথা? তাহলে দেখো V1 টা কিভাবে ক্যালকুলেট করতে হবে? এই যে এইটা সার্কিট হয়ে যাবে। যদি তুমি 6 ভোল্ট ভোল্টেজ সোর্সটাকে অ্যাক্টিভ রাখো, 3 অ্যাম্পিয়ারটাকে ডিঅ্যাক্টিভেট করো, সার্কিটটা এরকম হবে। এখন V1 ক্যালকুলেট করতে হবে। V1 আসছে 2 ভোল্ট। এরপরে 6 ভোল্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, 3 অ্যাম্পিয়ারটাকে অ্যাক্টিভ রাখতে হবে, তাহলে সার্কিটটা হবে এরকম, শর্ট হয়ে যাবে। তারপরে তুমি আবার V2 ক্যালকুলেট করবা। তাহলে V1 প্লাস V2 ইকুয়াল টু V, 10 ভোল্ট। যদি বুঝে থাকো প্র্যাকটিস প্রবলেম 4.3 করো। অ্যান্সার মিলছে? স্যার 8 অ্যাম্পিয়ার সরাই দিলে কি শর্ট হয়ে যাবে? কারেন্ট সোর্স সরালে তো ওপেন হয়, বললাম তো একটু আগে। ওই জায়গাটা ওপেন হয়ে যাবে, শর্ট না। আর ভোল্টেজ সোর্স সরালে শর্ট হবে। প্রথমে ডিঅ্যাক্টিভেট করো, যে ভোল্টেজ সোর্সটাকে রাখো আর কারেন্ট সোর্সটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। কত সার্কিটটা ড্র করো আগে। এখন যদি ভোল্টেজ সোর্স, এখানে সুপারপজিশন থিওরেমে ফার্স্টে কি করতে হবে? একটা সোর্সকে রাখতে হবে, বাকিগুলো ডিঅ্যাক্টিভেট করতে হবে। 20 ভোল্টকে রাখবা, কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করবা, তাহলে সার্কিটটা কিরকম দাঁড়াবে? ভোল্টেজ সোর্সটা থাকবে,
এরকম। তারপর কি থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে, এটা তো ওপেন, এটা ডিঅ্যাক্টিভেট মানে এটা ওপেন। তারপরে এখানে আরেকটা রেজিস্ট্যান্স থাকবে, এরকম থাকবে, আর এখানে আরেকটা রেজিস্ট্যান্স থাকবে। এটা হবে 1 নম্বর সার্কিট। দুটো সার্কিট ড্র করতে হবে দুবার। তাহলে এখানে যেটা পাবো এটা হবে V01। V01 ক্যালকুলেট করো। এটা হচ্ছে 3 ওহম, 5 ওহম, 20 ভোল্ট। V01 কত? ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে করো। 4 ভোল্ট স্যার। 4 ভোল্ট। তাহলে V01 ইকুয়াল টু 4 ভোল্ট। এখন সেকেন্ড স্টেপে কারেন্ট সোর্সটাকে রাখতে হবে, ভোল্টেজ সোর্সটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তাহলে আবার একটা সার্কিট ড্র করবা, এখানে এই ভোল্টেজ সোর্সটা থাকবে না। ঠিক আছে, ভোল্টেজ সোর্সটা না থাকলে সেটাকে ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে, ওখানে একটা তার দিয়ে শর্ট করে দিতে হয়, এবং কারেন্ট সোর্সটা থাকবে এরকম। এটা হচ্ছে 8 অ্যাম্পিয়ার। তাহলে এখন যে ভোল্টেজটা পাবো সেটা হয়ে যাবে V02। তাহলে V02 কত হবে, ক্যালকুলেট করো। 8 ভোল্ট স্যার। 8 ভোল্ট ক্যালকুলেট করছো? জি স্যার। এটা কত আসছে, এই কারেন্ট আর এই কারেন্ট, কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করতে পারবা। 5 ডিভাইডেড বাই 5 প্লাস 5, না এটাও তো 5, 3 আর 2 5, 5 ডিভাইড বাই 5 প্লাস 5 মানে 5/10 ইন্টু 8, ঠিক না? তার মানে 4 এখানে, আর 4 দুগুণা 8 ভোল্ট। তাহলে 8 ভোল্ট আর V0 ইকুয়াল টু কি, V01 প্লাস V02, তাহলে কত হবে, 12 ভোল্ট। তাহলে দুবার ফিগার ড্র করতে হবে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব জি স্যার। সেটা হচ্ছে তোমরা এই এরপরে তাহলে এক্সাম্পল 4.4, প্র্যাকটিস প্রবলেম 4.4। এক্সাম্পল 4.4 এ তোমার ডিপেন্ডেন্ট সোর্স আছে, ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কি হবে, সেটাকে ডিঅ্যাক্টিভেট করা যায় না, ডিপেন্ডেন্ট সোর্সকে, শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা যায়। সেক্ষেত্রে কি হবে আমরা নেক্সট ক্লাসে করবো 4.4। তোমরা এক্সাম্পল 3.3, 4.3, প্র্যাকটিস প্রবলেম 4.3 এটা দেখবা, এক্সাম্পলটা দেখে প্র্যাকটিস প্রবলেমটা বাসায় করবা নিজের হাতে, তাহলে বুঝতে পারবেন। এবং সুপারপজিশন থিওরেম। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ। নেক্সট